মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার। মার্কিন সিনেটরকে বললেন ডক্টর ইউনূস। নির্বাচন হবে উৎসবমুখর, সংস্কারের কাতারের সমর্থন। মিয়ানমারের স্কাম সেন্টারে বন্দী 18 বাংলাদেশি দেশে ফিরেছেন। ব্র্যাক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টার ফল। রাজধানীর খিলক্ষেতে 5 বছরের শিশু ধর্ষণের অভিযোগে একজন আটক। পুলিশের কাছ থেকে ছিনিয়ে স্থানীয়দের গণপিটুনি। ঠাকুরগাঁওয়ে ট্রাক ও 3 হুইলারের মুখোমুখি সংঘর্ষ, 2 জন নিহত, আহত 4 জন হাসপাতালে ভর্তি। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মান্নানের টিউবওয়েল বিলাস। নিজ এলাকায় 34 কোটি টাকা ব্যয়ে বসানো বেশিরভাগ টিউবওয়েল অকেজো। টিউবওয়েলের নামে যে দুর্নীতির যত দুর্নীতি হয়েছে, এটা যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে হইয়া শেষ করতাম পারতাম না। আমরার উপকারের জন্যে আমরা দিয়ে এনেছি, আনার পরে টিপকল যখন দেওয়া হয়েছে টিপকলের মধ্যে পানি ওঠে না। রাজশাহীতে নিয়ন্ত্রণহীন চালের বাজার, প্রতি বস্তায় বেড়েছে 200 থেকে 400 টাকা। মিল মালিকদের দোষেন খুচরা বিক্রেতারা। যারা মিলের মালিক তারা বলছে যে ধানের দাম বেশি হতে চাউলের বাজার বেশি হচ্ছে। বড় বড় মিলেরা দিতে চাচ্ছে না, দাম বাড়তে যাচ্ছে না, চাউল নাই তা বলছে সিন্ডিকেট পার্টিরা। এবং ইউক্রেনের জ্বালানি স্থাপনায় আগামী 30 দিন হামলা করবে না রাশিয়া। ট্রাম্পকে আশ্বস্ত করলেন পুতিন। 2 নেতার দীর্ঘ ফোন আলাপ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে বিস্তারিত। গেল বছরের আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের ওপর যে আক্রমণ হয়েছে তা ধর্মীয়ভাবে নয়, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জাতি ধর্ম নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে কাতার রাষ্ট্রদূত। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। হিন্দুদের উপর হামলা ধর্মীয় নয়, রাজনৈতিক বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মঙ্গলবার ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন সিনেটর গ্যারি পিটার্স সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা জানান। বলেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্ম, বর্ণ, জাতি এবং লিঙ্গ নির্বিশেষে মানবাধিকার রক্ষায় তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই দিন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের রাষ্ট্রদূত আল কাহতানির সাক্ষাৎ হয়। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে উপসাগরীয় দেশ কাতারের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান আল কাহতানি। পরে কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী খেলাফত বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন তা গুরুতর বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, তার এই মন্তব্য দেশের অর্থনৈতিক, দ্বিপাক্ষীয় এবং বহুপাক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল সোমবার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন অভিযোগের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তার এমন মন্তব্যে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা। বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বহুপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তুলসী গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনাদের অনেক জার্নালিস্টরা বলছে, এটা পেতে আমাদের কোনো ইস্যু নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে না। সচিবালয় সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে বাস্তবতা তেমনটি নয়। আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস, তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই, তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি। এবং আপনি জানেন যে কিছু মাজারেও এভাবে হামলা হচ্ছে, ভাঙচুরের ঘটনা ঘটছে। আমরা অত্যন্ত সিরিয়াস। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যদি এই অপরাধীকে সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করতে পারি
তাহলে তাদের আইনের আওতায় এনে বিচার করব। আর সরকারের অভিন্ন অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যকে সরকার গুরুতর হিসেবে দেখছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা সহ তার পরিবারের সংশ্লিষ্ট 31টি অ্যাকাউন্টে থাকা আরও প্রায় 400 কোটি টাকা জব্দের আদেশ দিয়েছে আদালত। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে পরিবারটির ব্যাংকে থাকা হাজার কোটি টাকা জব্দ করল দুদক। এদিকে ক্রিকেট বোর্ডের লুটপাট ও হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে প্রতিষ্ঠানটি। ফজলা দিতের রিপোর্ট। গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে। সরকার পতনের পর হাসিনা আমলের মেঘা প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা আত্মসাতে অনুসন্ধানে নামে দুদক। এছাড়া অনুসন্ধান চলছে হাসিনা ও জয়ের $30 মিলিয়ন পাচারেরও। এতে হাসিনা ও রেহানা পরিবারের নামে থাকা ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় দুদক। এই অর্থ পাচার ঠেকাতে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন রেহানা ও তার পরিবারের সদস্য সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 31টি অ্যাকাউন্টে ৩৯৪ কোটি টাকা ফ্রিজ করতে দুদকের আবেদন মঞ্জুর করেছে আদালত। সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এর মধ্যে অগ্রণীতে 9টি, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউসিবিতে 3টি করে, মেঘনা, মধুমতি, ন্যাশনাল, স্ট্যান্ডার্ড ও ট্রাস্ট ব্যাংকে 2টি করে এবং উত্তরা, ইবিএল, যমুনা ও জনতা ব্যাংকে 1টি করে অ্যাকাউন্ট রয়েছে। ব্যক্তিদের নামের পাশাপাশি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ও আওয়ামী লীগের নামে এসব অ্যাকাউন্ট খোলা হয়। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে পাচারসহ নানা অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। এছাড়া 19 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও 3 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস দম্পতির বিরুদ্ধে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। টালবাহানা না করে দ্রুত নির্বাচনের ঘোষণা দিয়ে সম্মানের সাথে বিদায় নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি নেতারা বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে রুখতে হবে সব ষড়যন্ত্র। আর খেলাফত মজলিসের আমির মামুনুল হকের দাবি, মতাদর্শে ভিন্ন হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জাতীয়তাবাদী ও ইসলামী শক্তিকে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025-এর আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিযোগিতা শেষে আলোচনায় বিএনপি নেতারা বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের তারিখ ঘোষণা না হয়, জাতীয় রাজনীতির ভাবমূর্তিও পুনরুদ্ধার করতে পারি, সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। বিজয় আমাদের হবেই, বসন্ত আসবেই, খালি একটু সতর্কভাবে চলতে হবে। দেশের স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন খেলাফত মজলিসের আমির। জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এদিকে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় কথা বলেন বিএনপি নেতারা। মানুষের হারিয়ে যাওয়া যে ভোটাধিকার, সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যে মূল দায়িত্ব, এটা নিয়ে যদি কোনো কৌশলী পন্থা অবলম্বন করে, সময় ক্ষেপণ করেন,
আপনাদের কাছ থেকে ওই স্ট্যাচু অফ লিবার্টি ফেরত নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিলে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দেন, তাহলে আপনারাও সম্মানের সাথে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে পারবেন। যারা ভোট দিতে বাধা দেয় তাদের উৎখাত করা সম্ভব, তা প্রমাণিত হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। জনগণ পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক কিশোরীকে পিটিয়ে গুরুতর আহত করেছে এলাকাবাসী। পুলিশ ওই ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে তারা। এই ঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক আশিকুর রহমান আশিক সহ 5 জন আহত হয়েছেন। সাদ আহমেদের রিপোর্ট। মঙ্গলবার দিবাগত রাত 11:30টার দিকে রাজধানীর খিলক্ষেতে 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে অভিযুক্তকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তবে এ ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি পুলিশ। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উত্তেজিত জনতাকে শান্ত করে কিশোরকে উদ্ধার করে তারা। গণপিটুনিতে আহত কিশোর বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। যশোর বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী শিশু সহ 3 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। বুধবার ভোর 6টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিন চালিত ভ্যান এলে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। ঠাকুরগাঁয়ে আলু বোঝাই ট্রাক ও 3 চাকার ডিজেল চালিত পাগলু গাড়ির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত 7:30টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গি উপজেলা থেকে আলু বোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে শহরের দিকে আসছিল। অপরদিকে যাত্রী বোঝাই পাগলু গাড়ি বালিয়াডাঙ্গি উপজেলার দিকে যাচ্ছিল। সময় লক্ষ্মীপুর নামক এলাকায় ওই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে 1 জন মারা যান এবং আরও 5 জন আহত হন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁয় 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আরও 1 জনের মৃত্যু হয়। চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ রমজান নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত 8:30টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে পশ্চিমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলের এক কর্মী গুরুতর আহত হয়েছে। আহত ছাত্রদলের কর্মী হাসান জানান, আহমেদ ছাপা নামের একজন তার মোটরসাইকেলে নিয়ে যায়। সেটা ফেরত আনতে গেলে তাদের ওপর আহমেদ ও তার সঙ্গীরা হামলা চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সুনামগঞ্জে সরকারিভাবে স্থাপন করা 5000-এর বেশি টিউবওয়েল এখন বিকল। শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার পল্লী এলাকায় নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে এসব টিউবওয়েল স্থাপন করেন সাবেক মন্ত্রী এম এ মান্নান। কিন্তু স্থাপনের কয়েক মাসের মধ্যে তা বিকল হয়ে পড়ে। এতে সুপেয় পানির সংকটে পড়েছেন স্থানীয়রা। অপরিকল্পিতভাবে এসব টিউবওয়েল স্থাপন করা হয় অল্প দিনেই তা বিকল হয়ে পড়ে মত স্থানীয় প্রকৌশলীর। সহকর্মী শাহবাজ উদ্দিন মান্না রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। এটি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের শান্তিগঞ্জের নিজ বাড়ির সামনে স্থাপিত টিউবওয়েল। মন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় টিউবওয়েলটি স্থাপন করতে ব্যয় হয়েছে ৬২,০০০ টাকা। অথচ সাবেক মন্ত্রীর বাড়ির সামনের টিউবওয়েলটিতেই উঠছে না পানি।
2019-20 অর্থ বছরে সাবেক মন্ত্রীর সংসদীয় আসন শান্তিগঞ্জ জগন্নাথপুর উপজেলার পল্লী এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশনের জন্য বিশেষ প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হয় প্রায় 100 কোটি টাকা, যার মধ্যে 34 কোটি টাকা ব্যয়ে 5800 টিউবওয়েল স্থাপন করে জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়। কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত এসব অধিকাংশ টিউবওয়েল এখন অকেজো। এখানে গোসল করে এখানে পানি দেওয়া মানুষ আবার ফুটাইয়া পান করে। আমরা এই অবস্থার মধ্যে আছি যে টিউবওয়েলের নামে যে দুর্নীতির যত দুর্নীতি হয়েছে এটা যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে হইয়া শেষ করতাম পারতাম না। যারা এই দায়িত্ব আছেন, আমার পরিচিত কয়েকজন ব্যক্তি আসলেন যে তাইনে শুরুতে জিরো আসলেন, এই টিউবওয়েলের দায়িত্ব থাকাকালীন তাইনে কোনো হিরো হয়ে গেছেন। কিন্তু করতে টাকা দিয়েও আমরার উপকারের জন্যে আমরা দিয়ে এনেছি। আনার পরে টিপকল যখন দেওয়া হয়েছে টিপকলের মধ্যে পানি ওঠে না। সরকারি 7000 টাকা ফি দিয়ে টিউবওয়েল পেলেও মাত্র কয়েক মাস পানি খাওয়ার পর বারবার নষ্ট হওয়ায় বিপাকে হাজারো পরিবার। পানির অভাবে খুব কষ্টের মাঝে আছে। এখন 7000 খানি খরচও দিলাম, কোনো খাম হইল না। আমরা প্রায় 100-র মতো টিউবওয়েল আছে আমরা এই ওয়ার্ডও। 100-র মধ্যে 95টা টিউবওয়েল নষ্ট। পানি না ওঠে তাহলে তো সরকারের এই টাকাটা লস করার কোনো মানে হয় না। আমরা তো এগুলা থেকে কোনো পানি পাইতেছি না বা আমরা অসুবিধা ভুগতেছি। অপরিকল্পিত জায়গায় এসব টিউবওয়েল স্থাপন করা হয়। সাবমার্সিবল টিউবওয়েল বেশি কার্যকর হতো বলে মত এই কর্মকর্তার। মন্ত্রী মহোদয় ছিলেন এখানে, যিনি ওটা উনি আসলে স্পেশাল ফান্ডে প্রকল্প দুইটা নিয়ে আসে এটাতে। বর্তমানে যেটা আমাকে জিজ্ঞাসা করেন আমি এখানে কি দিতে পারি, তা আমি আসলে ওখানে বলবো যে সাবমার্সিবল পাম্পে দিতে পারি। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো এগুলা এখানে যেগুলা টিউবওয়েল গুলো আমরা বরাদ্দ পাই এগুলাতে সাবমার্সিবল পাম্পে আমরা এখানে স্থাপন করা। হাজারো পরিবারের সুপেয় পানির সংকট নিরসনে অকেজো টিউবওয়েল সচল বা বিকল্প ব্যবস্থার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশাল কর্মযজ্ঞ চলছে দিনাজপুরের পার্বতীপুরে রেলের একমাত্র কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায়। ঘরমুখো লাখো মানুষের চাপ সামলাতে কারখানার কর্মকর্তা কর্মচারীরা দিনরাত কাজ করছেন ইঞ্জিন মেরামতে। গেল বছরের তুলনায় এবছর অনেক বেশি ইঞ্জিন মেরামত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী হারুনুর রশিদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সালমা জাহান। ঘনিয়ে আসছে ঈদ, কদিন পরেই শুরু হবে ঈদযাত্রা। ট্রেনে ঘরমুখো মানুষের চাপ সামলাতে শেষ সময় দম ফেলার ফুসরত নেই দেশের একমাত্র লোকোমোটিভ কারখানায়। এই কারখানায় মেরামত হয় ট্রেনের ইঞ্জিন। দিনরাত চলছে কাজ। এই বছর ঈদকে সামনে রেখে 13টি ইঞ্জিন মেরামতের লক্ষ্য নির্ধারণ করা হয়, যার মধ্যে 9টি ইতিমধ্যেই মেরামত করা হয়েছে। বাকি 4টি লোকোমোটিভের মেরামত চলমান। প্রত্যেক ঈদ কোরবানি আসলে আমরা গাড়ির একটা টার্গেট দিয়ে দেয় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, যে এতটা গাড়ি যাবে। এর ভিতরে স্পেশাল গাড়ি থাকে, অ্যাক্সিডেন্ট গাড়ি থাকে, তারপরে ভিএস গাড়ি থাকে। এক একটা গাড়ির এক একটা টাইম দিয়ে দেয়। যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া কিছু একদম সেটা বাতিল করে নতুন সংযোজন করা হয়, আর যেটা রিপেয়ার করা সম্ভব সেগুলো আবার নতুন করে রিপেয়ার করা হয়। 3 মাস ধরে চলছে এই কর্মযজ্ঞ। ঈদযাত্রা শুরুর আগেই কাজ শেষের আশা সংশ্লিষ্টদের। কাজটা সিঙ্গাপুরে করতে যে খরচটা হতো তার 1/4 খরচ আমাদের এখানে হয়। আর সবচেয়ে আছি বলো আমরা এর পূর্বে আগুন লাগা, অ্যাক্সিডেন্ট হয়ে সম্পূর্ণ বিধ্বস্ত হওয়া লোকোমোটিভকে আমরা পুরো সম্পূর্ণ ক্ষমতা বিশিষ্ট সক্ষম অবস্থায় আমরা এখান থেকে আউটকাম দিয়েছি। কারখানার প্রধান নির্বাহী জানালেন, জনবল কম থাকার পরও আন্তরিকতার সঙ্গে কাজ করায় নির্ধারিত সময়ে কাজ শেষ হচ্ছে। দেখি এই সপ্তাহে 2টি লোকোমোটিভ আউটটার্ন হয়ে যাবে এবং বাকি 2 লোকোমোটিভ ঈদের আগে আমরা আউটটার্ন দিয়ে আমাদের মেরামত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করব। এই ঈদের আগে মেরামত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করব। আমাদের জনবলের স্বল্পতা, মালামালের স্বল্পতা, অন্যান্য সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা অন্যান্য অতিথিদের যে কোনো সময়ের চেয়ে অধিক পরিমাণ লোকোমোটিভ আউটটার্ন দিতে সমর্থ হয়েছি। এখান থেকে মেরামত হয় ইঞ্জিন, ট্রেনে যোগ হলে ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ার আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ার পর অস্থির রাজশাহীর চালের বাজারেও প্রতিদিনই বাড়ছে চালের দাম। গত 2 সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি সব ধরনের চালের দাম বেড়েছে 200 থেকে 400 টাকা। বিক্রেতারা বলছেন, মিল কেটে চালের দাম বেশি থাকায় খুচরা বাজার অস্থিতিশীল হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। তবে খাদ্য বিভাগ বলছে, চিকন চালের দাম বাড়লেও স্বাভাবিক আছে মোটা চালের দাম। কাজী শাহেদের প্রতিবেদন।
এবার রাজশাহীতে অস্থির চালের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা, আর চিকন চাল 6 থেকে 7 টাকা। এর আগে কুষ্টিয়ায় 1 লাফে কেজিতে 5 টাকা বেড়ে রেকর্ড 85 টাকায় ঠেকে সরু মিনিকেট চাল। 3 থেকে 4 টাকা বেড়েছে কাজললতা ও মোটা চালের দামও। এবার রাজশাহীর বাজারে সবচেয়ে নিম্নমানের চালও মিলছে না 60 টাকার নিচে। ব্যবসায়ীরা বলছেন মিলগেটে চালের দাম বেশি, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। অনিয়ন্ত্রিতভাবে চালের দামের ঊর্ধ্বগতিতে নাবিশ্বাস ক্রেতাদের। দায়ী করছেন বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতাকেও। আমরা যেখান থেকে কিনে নিয়ে আসি পাইকারি বাজারে, ওনারা বলছে ধানের দাম বেশি। ধানের দাম বেশি হওয়াতে আপনার যারা মিলের মালিক তারা বলছে যে ধানের দাম বেশি হওয়াতে চাউলের বাজার বেশি হচ্ছে। বড় বড় মিলেরা দিতে চাচ্ছে না, দাম বাড়তে যাচ্ছে, চাউল নাই তা বলছে সিন্ডিকেট পার্টিরা। চাউল আগে কিনছি 65 করে, এখন বাজারের দামের বৃদ্ধির জন্য 70 টাকা 72 টাকা এবার দাম বলতেছে। কেজিতে প্রতি 7-8 টাকা করে বাড়ছে প্রত্যেকটা চাউলে। মানে এই চাউলটা হচ্ছে পারে গত মাসে হচ্ছে পারে 65 টাকা করে কিনে নিয়ে গেছে, এখন 72-75 টাকা করে যাচ্ছে। জিরা চাউলটা এখানে নিতে আসলাম, এটা 80 টাকা করে যাচ্ছে। এটা দাম গতবার চেয়ে বেশি মনে হচ্ছে, এবারে যেমন 78 টাকা বা 76 টাকা করে বিক্রি হয়, এখানে 80 করে যাচ্ছে। অর্থনীতিবিদদের শঙ্কা, মিলারদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে চালের দাম আরও বাড়বে। আর গদবাধা বুলি আওড়াচ্ছে খাদ্য বিভাগ। একটা সিন্ডিকেশন, তাদের মধ্যে একটা যোগাযোগ, নিজেদের মধ্যে একটা সমন্বয় মিলারদের মধ্যে, সেখানে এই কারণে একটা দাম এই মুহূর্তে বাড়ছে। রোজার দিন রোজা থেকে তো আসলে মোটা বা মাঝারি চাল খেতে চায়, একটু ভালো মানের চাল খেতে চায়, যে কারণে চিকন চালের দাম একটু বেশি। সেটাও 2 থেকে 3 টাকা করে গড় বেড়েছে। সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে, আশা করি এটাও নিয়ন্ত্রণে চলে আসবে। গেল 1 মাসে সরকারিভাবে চাল আমদানি হয়েছে প্রায় 2.5 লাখ টন। বর্তমানে গোদামে মজুত আছে প্রায় 14 লাখ টন। তারপরও চালের বাজারের অস্থিরতা ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। বিক্রেতারা চালের দাম বাড়ার কি কারণ বলছে এবং এ নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন আমাদেরকে। শুভ সকাল তোহা। গত 2 সপ্তাহ ধরে কিন্তু রাজশাহীর বাজারে চালের বাজারে যে অস্থিরতা চলছে সেটি কিছুটা বেড়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে মিলগেট থেকে যে তারা যে দরে চাল কিনছে সেখানেই দাম বেশি, ফলে তারাও বিক্রি করতে বাধ্য হচ্ছে। আর ক্রেতারা যেটি বলছেন যে গত 2 সপ্তাহে কেজি প্রতি চালের দাম 2 থেকে 7 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে মোটা চালের দাম যেটি সেটি কিছুটা সহনীয় পর্যায়ে আছে এমনটি বলছেন। আমরা এখানে যারা একটি দোকানে আছি যেখানে পাইকারি চাল বিক্রি করা হয় এবং খুচরা চাল বিক্রি করা হয়, তিনিও যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন ধরেই চালের দামের যে তারতম্য সেটি গত সপ্তাহের তুলনায় কিছুটা বেশি এবং এখনো সেখানে যে চালের বাজারের যে পরিস্থিতি সেটি স্বাভাবিক নয়, একটু অস্বাভাবিকই বলছেন। এবং আমরা একটু কথা বলতে চাই যে দোকান মালিকরা আছেন, আপনার কাছে একটু জানতে চাই যে চালের বাজারে হঠাৎ করে দাম বাড়ার কারণটি কি? আচ্ছা, আমরা খুচরা পর্যায়ের ব্যবসায়ী, আমরা মূলত চাপাই নওগাঁ থেকে চালগুলো নিয়ে আসি। তো এখন যেটা সমস্যা হচ্ছে, এই মৌসুমে যে বর্ষা মৌসুমে চালগুলো উঠছে এগুলোর দাম স্বাভাবিক আছে 50-55 টাকা কেজি। বাট যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণীর লোকেরা যে চালটা খায় সেই চালটা মানে এই বৈশাখ জ্যৈষ্ঠীতে উঠে বড় মৌসুমে, সেই ধানগুলো এখন মোটামুটি শর্টের দিকে চলে আসছে, যার ফলে বাজারটা মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আবার যদি বৈশাখে এই ধানগুলো চলে আসে, বড় মৌসুম আমাদের মেন ফসল, তখন এই 3টা আইটেমের দাম মানে আবার স্বাভাবিকে চলে আসবে, যেটা মানে সিজন বেজে হয়। আমরা তো জানি যে রাজশাহী, নওগাঁ এবং এই অঞ্চলে প্রচুর ধান উৎপাদন হয়, তাহলে এই ধানের সংকটটি কেন তৈরি হচ্ছে? বিল্ডাররা কি এক ধরনের সিন্ডিকেট করে এটি করছেন কিনা? এটা এবার মনে হয় একটু ধানের স্বল্পতাই আছে, কারণ এতটা মানে হয় না। আর কিছু চাল বাইরে থেকেও আসার ফলে মোটামুটি বাজারটা একটা পর্যায়ে আছে বাইরে থেকে চাল আসার ফলে। তো এবার মনে হচ্ছে কেমন যেন যে সারাটা বছর মনে হয় বাইরে থেকে চালের সংগ্রহটা কম ছিল, যার ফলে আমাদের এই ধানের উপর প্রভাবটা পড়ছে। আর মিলারদের একটা তো কারসাজি থাকেই, তো সেটা হয়তো আমরা খুচরা পর্যায়ে আমাদেরকে যে দাম দেয় সেই দাম থেকে দেখা যাচ্ছে মানে পার কেজিতে 1 টাকা বা 8 আনা বা 25 কেজির বস্তায় 20-30 টাকা, সর্বোচ্চ 40 টাকা লাভে আমরা বিক্রি করি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন খুচরা পর্যায়ের ব্যবসায়ীর সঙ্গে। এখানে যদি একটু দেখাই যে প্রতি বস্তা চাল কি দরে বিক্রি হচ্ছে আজকে, তার একটি দর এখানে টানানো আছে। সেখানে যদি আমরা দেখি যে
আটাশ চাল যেটি সেটি 25 কেজির যে বস্তা সেটি 1900 টাকা দর, তার মানে হলো সে 60 টাকার বেশি। এবং জিরাশাইল, আবার বাসমতি যেটি, তারপরে কাটারি ভোগ, সব চালগুলিরই দামের এখানে দেওয়া আছে। তবে যেটি হচ্ছে যে মানুষ যেটিকে বলছেন যে উচ্চ পর্যায়ের মানুষের চাল, সেটির দাম কিন্তু খুব একটা বাড়েনি, 2 থেকে 3 টাকা বেড়েছে। কিন্তু যারা দরিদ্র মানুষ যে চালগুলি খান সেগুলোর দাম কিন্তু ব্যবসায়ী এবং খাদ্য বিভাগ তারা দাবি করছিলেন যে স্বাভাবিক পর্যায়ে আছে, কিন্তু বাজারে এসে কিন্তু সেটি স্বাভাবিক পর্যায়ে দেখা যাচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে 60 টাকার নিচে কোনো চাল নেই। সবচেয়ে কম দামি যে চালটি সেটিও 55 টাকা বললেও সেই চালটি ভাত খাওয়ার মতো নয়, এমনটি যারা ক্রেতা তারা যেটি বলছিলেন। এবং ক্রেতারা যে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যে এই সময়ে চালের যে বাজারের দর সেটি খুবই অস্বাভাবিক। এবং রোজার মাসে যেহেতু টিএমএসএস এবং ওএমএস সরকারি পর্যায়ে চালু আছে, দরিদ্র মানুষরা সেখান থেকেও চাল সংগ্রহ করছেন। তারপরে খুচরা বাজারে কেন চালের দামটি এত বেশি, এ নিয়ে তারা কিন্তু ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তো তোহা রাজশাহী থেকে চালের বাজারের সর্বশেষ খবর আমার কাছে, এই স্টুডিওতে আপনার কাছে। আপনাকে ধন্যবাদ শাহেদ। রাজশাহী থেকে চালের বাজারের দাম নিয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। খুলনার পিকচার প্যালেস মোড়ের অস্থায়ী ঈদ মার্কেটে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর 5:30টায় আগুনের সূত্রপাত হয়। অস্থায়ী ওই মার্কেটের প্রায় 44টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে কাপড়, কসমেটিক ও ক্রোকারিজের দোকান। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের 9টি ইউনিট ভোর 5:30টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 40 মিনিটের চেষ্টায় 6:10 আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানানো সম্ভব না। মিয়ানমারের ভয়ঙ্কর স্ক্যাম সেন্টারে বন্দী মানব পাচারের নির্মম শিকার 18 বাংলাদেশি দেশে ফিরেছেন আজ। ব্র্যাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস কূটনৈতিক প্রচেষ্টায় দেশে ফেরেন তারা। সাদ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রিয়জনের অপেক্ষায় দীর্ঘক্ষণ ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় আছেন স্বজনরা। তাদের চোখে মুখে উৎকণ্ঠা। চাকরি ও ভালো ভবিষ্যতের প্রলোভনে মানব পাচারকারীদের হাতে বন্দী হন 18 বাংলাদেশি। দুবাই থেকে থাইল্যান্ডে নিয়ে তাদের মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেওয়ার কথা জানান স্বজনেরা। ব্র্যাকের মাইগ্রেশন প্রকল্পের সেক্টর স্পেশালিস্ট রায়হান কবির জানান, মিয়ানমারে বিভিন্ন দেশের প্রায় 7,000 মানুষ বন্দী আছেন। কাজের কথা বলে তাদেরকে ওইখানে নিয়ে বিক্রি করে দিছে, পাচার করে দিছে মাফিয়া ডনের কাছে। ওইখানে তাদেরকে নির্মম নির্যাতন, যাকে বলে ইলেকট্রিক শর্ট, মায়ের হ্যান্ডকাপ দিয়ে উপরে ঝুলাই রাখতো, নানান নির্যাতন করতো। আমরা মিনিমাম 35 লক্ষ টাকা গেছে আমাদের, ঠিক আছে, আমাদের 6 জন এবং 12 জন ফ্যামিলি মিলে আমরা টাকাগুলা দিছি। রোমান আর রনি মিয়ানমারের হাপালুতে নিয়ে যায়, ওইখানে যখন এদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়, এরা একটা টার্গেট দিত, টার্গেট পূরণ না হইতো এরা একটা ইলেকট্রিক শর্ট দিত। মিনিমাম 7.5-8 মাস ধরে তারা অমানবিক নির্যাতন ছিল এবং দালালদের খপ্পরে পড়ে। পাচারকারী চক্রের মূল হোতা ইফতেখার আলমকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন সিআইডি হেডকোয়ার্টারের এডিশনাল এসপি। গত বছর লাস্টের দিকে এটা আমাদের নজরে আসে, মানব পাচার চক্রের যে মূল হোতা বাংলাদেশে ইফতেখার আলম রনি নামে একজন অ্যারেস্ট আছে। এখানে থাইল্যান্ডের কিছু লোক জড়িত, মায়ানমারের কিছু এবং চাইনিজ লোক। রাত 2:30টার দিকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসেন পাচার হওয়া 18 বাংলাদেশি, তুলে ধরেন অমানবিক নির্যাতনের কথা। আর এই 18 জন ছাড়া ওইখানে প্রায় 7,000 নাগরিক বিভিন্ন দেশের ওখানে বন্দী ছিল এবং এটা বর্তমান বিশ্বে এই সভ্যতার ইতিহাসে মানব পাচারের সবচেয়ে বড় ঘটনা। ব্র্যাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস কূটনৈতিক প্রচেষ্টায় দেশে ফিরে কৃতজ্ঞতা জানান তারা।